থেমে থেমে গোলাবর্ষণের শব্দ, পুরো এলাকা জুড়ে আতঙ্ক। মানুষজন দরজা জানালা বন্ধ করে জড়সড় হয়ে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। গোলাগুলির শব্দে কেঁপে উঠছে অরুণিকা। তার চোখগুলো বড় বড় হয়ে আছে। কানে হাত দিয়ে সে বাবার কথা মতো চুপটি করে রান্নাঘরের ক্যাবিনেটে লুকিয়ে আছে। ক্যাবিনেটের দরজাটি ভালোভাবে বন্ধ হয় না, হালকা ফাঁকা থাকে, আর সেই ফাঁক দিয়ে অরুণিকা যতটুকু পারছে উকি ঝুঁকি দিচ্ছে। সে কখনোই বাবার কথার অমান্য হয়নি, তাই সে যতক্ষণ বাবা বলবে না ততক্ষণ এখানেই বসে থাকবে। হঠাৎ রান্নাঘরে দৌড়ে প্রবেশ করার সময় মুখ থুবড়ে পড়ে গেল অরুণিকার চাচি। সে ফাঁক দিয়ে চাচির ক্রন্দনরত মুখটা দেখে ভয় পেয়ে গেল। তখনই কালো মুখোশধারী একজন লোক এসে বন্দুক তাক করলো চাচির পিঠ বরাবর। তারপর ঠা ঠা শব্দ তুলে ঝাঁঝরা করে দিল তার পুরো শরীর। অরুণিকা ফুঁপিয়ে উঠল। তার বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছিল, আমি না আসা পর্যন্ত তুমি একটা শব্দও করবে না, এখান থেকে বেরও হবে না। বাবার কথা মনে পড়তেই সে ক্যাবিনেটে থাকা প্রেসার কুকারের হাতলটি শক্ত করে চেপে ধরল। সময়টা যেন শেষ হচ্ছে না। বাবা আসবে বলেও আসছেন না। তার খুব গরম লাগছে। গরম ভাপে তার শরীর ঘেমে যাচ্ছে। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে ফাঁকা দরজাটি দিয়ে আবারও বাইরে তাকালো। দেখলো বাইরে আগুন লেগেছে। রান্নাঘরের আশেপাশে সেই আগুনের ঝলকানি। অরুণিকা এবার মুখে হাত চেপে কেঁদে ফেলল। তার অভ্যাস, প্রথমে ফুপাতে থাকবে, তারপর কেউ কাছে টেনে নিলে বা আহ্লাদ দেখালে তার শব্দ করে কান্নাকাটি শুরু হবে। আর এরপর তার সেই কান্না থামানোর ক্ষমতা একমাত্র তার বাবারই আছে। মিনিট পাঁচেক পর ক্যাবিনেটের দরজাটা কেউ বাইরে থেকে খুলল। অরুণিকা কেঁপে উঠল। সামনে তার বাবা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কপাল ছুঁয়ে রক্ত গড়িয়ে পড়ছে, নাক ফেটে গেছে, মুখে দাগ হয়ে গেছে, পুরো পাঞ্জাবিতে রক্ত মাখামাখি হয়ে আছে। বাবাকে দেখে অরুণিকা কান্না করা ভুলে গেছে। সে তার বাবাকে প্রথম এই রূপে দেখেছে। বাবা এভাবে রং মাখামাখি করে তার সামনে কেন বসে আছে, এটাই সে বুঝতে পারছে না। জুবায়ের করিম চৌধুরী মেয়ের দিকে হাত বাড়িয়ে দিলেন। তার হাতেও রক্তের দাগ। অরুণিকা বাবার হাতের দিকে তাকিয়ে বুঝল, এবার বুঝি বাবা আদর করবে। তাই সে ঠোঁট ফুলিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। জুবায়ের করিম মেয়েকে নিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। অরুণিকা বাবার পাঞ্জাবি আঁকড়ে ধরে আছে। গায়ে গরম ভাব লাগছে, কিন্তু সে চোখ বন্ধ করে আছে। যতক্ষণ সে বাবার কোলে থাকবে তার কোনো ভয় নেই। অরুণিকা বুঝতে পারছে তার বাবার খুব কষ্ট হচ্ছে, আর বাবা এভাবে দৌড়াচ্ছে কেন, বিষয়টা খুব অবাক লাগছে তার। ঝোপের আড়ালে লুকিয়ে আছে 6 জন মাঝবয়সী ছেলে। আজ তাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল। তাদের অবশ্য পিকনিকে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আহনাফের নতুন নতুন জায়গা ঘুরতে যেতে খুব ভালো লাগে। আর সেই তার চাচাতো ভাই আরাফ ও বাকি বন্ধুদের জোর করেই পিকনিকে নিয়ে যায়। তারা একই স্কুলে পড়ে, সেই সুবাদে তাদের একসাথেই ওঠা বসা, আর তাদের বন্ধুত্ব গলায় গলায়। পিকনিকের বাস নষ্ট হয়ে যাওয়ায় তারা সন্ধ্যার পরিবর্তে রাতেই বাসায় ফিরল। গাড়ি তাদের স্কুলে নামিয়ে দিয়েছিল। সেখান থেকেই একটা গাড়ি ভাড়া করে 6 জনই তাদের এলাকায় এসে পৌঁছালো। এলাকার বাইরে যত বাতি আছে আজ সবই নিভানো। তারা অবাক হয়ে মেইন গেট দিয়ে ঢুকলো। মেইন গেটে 4 জন গার্ড সব সময় বাড়িটা পাহারা দেয়, কিন্তু আজ তো কাউকেই দেখা যাচ্ছে না। তারা ধীর পায়ে ভেতরে ঢুকতেই গোলা বর্ষণের শব্দ শুনে থেমে গেল। এরপর পাশে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। প্রায় আধা ঘন্টা পর 20-25 জন মুখোশধারী লোক তাদের বাড়ি থেকে বের হয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। সেই লোকগুলোর হাতে ধারালো অস্ত্র আর বন্দুক। তারা ঝোপের আড়াল থেকে আর বের হলো না। তবে এতটুকু বুঝে ফেলেছে তাদের সব শেষ হয়ে গেছে। ইমন নিঃশব্দে কাঁদছে। ইভান তার ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখেছিস, বাবা মা দাদা ভাই বড় আপু সবাই আমাদের জন্য ভিতরে বসে আছে। হয়তো এই লোকগুলো কোনো কাজে এসেছে। ইমন বলল, কাজে এসেছে এটা তুই বলছিস ভাই? কাজে এলে আমরা এখানে বসে আছি কেন? ভেতরে যাই চল। তাহমিদ ফিসফিস করে বলল, ভাই আল্লাহর রাস্তে চুপ কর, আমার এখন হাত পা কাঁপছে। সবাই ঠিক আছে তো? আরাফ সবাইকে সান্ত্বনা দিয়ে বলল,
ভাই তোরা চিন্তা করিস না, ভেতরে কি হয়েছে আমরা জানি না, আশা করছি সব ঠিক আছে। ভাবছি রাত হয়ে গেছে, যতক্ষণ বাসা থেকে ফোন দেবে না আমরা এখানেই থাকবো। আর আমরা পিকনিক থেকে দেরিতে ফিরছি, একটু পর সবাই চিন্তায় পড়ে অবশ্যই ফোন দেবে। তুর্য বলল। যদি কেউ ফোন না দেয়? এবার আহনাফ বলল। না দিলে সকাল পর্যন্ত এখানে বসে থাকবি? এই আবার কেমন প্রশ্ন? আহনাফ আর ইভানের ধৈর্য শক্তি একেবারেই কম, তবুও আজ তারা দুজন যেন ধৈর্যের উপর ধৈর্য ধরেই যাচ্ছে। অনেকক্ষণ পর পায়ের আওয়াজ পেয়ে তারা ঝোপের আড়াল থেকে মুখ তুলল। এলাকায় 5 হাত দূরে দূরে ল্যাম্পপোস্ট, আর সন্ধ্যার পরই সব জ্বালিয়ে দেওয়া হয়, অথচ আজ একটাও চলছে না। তবুও রাতের আকাশে সৃষ্টিকর্তা প্রদত্ত চাঁদের আলো যেন আজ তাদের অন্ধকার থেকে বেরোনোর পথ বের করে দিচ্ছে। আরাফ কাঁপা কণ্ঠে বলল, চাচু। আরাফের চাচ্চু শব্দ শুনে সবাই ঝোপের আড়াল থেকে বের হয়ে জুবায়ের করিমের সামনে চলে এলো। জুবায়ের সাহেব প্রথমে ভয় পেয়েছিলেন, নিজের জন্য নয়, তার মেয়ের জন্য। পরক্ষণেই আরাফ আর আহনাফকে দেখে তিনি স্বস্তি পেলেন। তাদের ঝোপের দিকে নিয়ে গিয়ে বললেন, তোমরা এখানে থেকো না। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সব উত্তর দেবার সময় আমার কাছে নেই। শুধু একটাই কথা বলার আছে, এই দেশে থাকা তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই তোমরা এই দেশ ছেড়ে দেবে। জুবায়ের সাহেব পাঞ্জাবের পকেট থেকে একটা রক্তাক্ত কাগজ বের করে দিয়ে বললেন, এখানে সব তথ্য দেওয়া আছে। এখন আর সবাইকে বিশ্বাস করার সময় নেই। তোমরা 6 জনের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল, তাই বেঁচে গেছো। আমার আরেকটা আমানত তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। জুবায়ের সাহেব অরুণিকাকে ঘাসের ওপর নামিয়ে রাখলেন। মুখ উঠিয়ে দেখলেন তার ক্লান্ত মেয়ে বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে। তিনি ঘাসের ওপরেই অরুণিকাকে শুইয়ে দিয়ে বললেন, আমাদের শত্রু আমাদের চোখের সামনেই ছিল, আমাদের সাথে প্রতারণা করেছে। তোমরা এখন নিজেদের অভিভাবক, আর তোমাদের দায়িত্ব আমার মেয়ের অভিভাবক হওয়ার। ওকে একা ছাড়বে না, সারা জীবন ওকে আগলে রাখবে। আমার এই একটা আবদার রাখো। কথাটি বলে তিনি অরুণিকার কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালেন। আরাফ সাথে সাথে বলে উঠল, চাচু আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাই। জুবায়ের সাহেব বললেন, আমি সেখানেই যাচ্ছি, কিন্তু একা একাই যাব। আমি নিশ্চিত তোদের কেউ এখনো বাইরে আছে। যদি থাকে আমাকে গুলি করে দেবে, আর যদি না থাকে আমি হয়তো হাসপাতালে পৌঁছাতে পারবো। পৌঁছে গেলেও বাঁচবো কিনা সন্দেহ। তোমরা পিছনের গেট দিয়ে মেইন রোডে উঠবে, সেখান থেকে আমবাগানে চলে যাবে। বাকিটা তোমরা বুঝে নিতে পারবে, আর এখনই বেরিয়ে যাও। জুবায়ের সাহেবের অনুমান ঠিকই হলো। মুখোশধারী 4 জন লোক বাইরে দাঁড়িয়েছিল। তাদের ধারণা কেউ যদি বেঁচে থাকে তাহলে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের হবে, আর নয়তো আগুনে পুড়েই মারা যাবে। আর তারা যেভাবে সবাইকে আঘাত করে এসেছে, রক্তক্ষরণ হয়েই কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত। তাই কেউ বেঁচে থাকলে মেইন গেট দিয়ে বের হয়ে অবশ্যই হাসপাতালে যাওয়ার চেষ্টা করবে, আর সেই সুযোগে তাকেও মেরে ফেলা যাবে। পরপর 4 বার গুলির শব্দ ভেসে আসতেই অরুণিকা কেঁপে উঠল। চোখ খুলে দেখলো সে এখনো কোলে আছে, চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে। কিন্তু এই কোল তো তার বাবার কোল না। সে ভয় পেয়ে গেল, আরও শক্ত করে সেই মানুষটিকে চেপে ধরল। যদি বাবা হয় তাহলে বুঝবে অরুণিকা ভয় পাচ্ছে, কিন্তু এই মানুষটা তো থামছে না, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। পেছনের গেটটি তালা দিয়ে বন্ধ করা, বাইরে অনেক কাঁটাতার, তবে গেট টপকে বের হওয়ার অভ্যাস তাদের আছে। কিন্তু অরুণিকাকে নিয়ে কিভাবে গেট দিয়ে বের হবে? ইভান, ইমন আর তুর্য গেট টপকে সাবধানে নেমে পড়ল। অপর পাশ থেকে কাঁটাতারের কিছু অংশ সরালো। এবার তাহমিদ বলল, ওরুকে উঠিয়ে এদিক থেকে ফেলে দিব, ইভান আর ইমন ধরে ফেলবে। তুর্য বলল, ও যদি ব্যথা পায়? আরাফ খুব আত্মবিশ্বাস নিয়েই বলল, আমি আছি তো, কিচ্ছু হবে না। আরাফ তার কোল থেকে অরুণিকাকে নামিয়ে দিয়ে বলল, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি, তুমি উপর থেকে লাফ দিবে। অরুণিকা ফ্যাল করে আরাফের দিকে তাকিয়ে রইল আর আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কিছু বলল না। পাশে আহনাফকে দেখে ভয়ে তার মুখ ছোট হয়ে গেছে। আহনাফ তাকে উঠতে বসতে ভয় দেখায়। সে মনে মনে ভাবছে আহনাফই হয়তো এসব করেছে। এটা হয়তো তাকে ভয় দেখানোর জন্য আহনাফের নতুন ফন্দি। অরুণিকার চলন বলন না দেখে আহনাফ এবার বিরক্ত হয়ে বলল, উঠবা তুমি নাকি ছুঁড়ে মারবো? অরুণিকা আরাফের দিকে এগিয়ে গিয়ে নিজেকে আহনাফ থেকে আড়াল করে রাখল। ইভান ওপাশ থেকে বিরক্ত হয়ে বলল, ভাই প্রচণ্ড ভয় লাগছে, এই মেয়ের জন্য আমরা বিপদে পড়ব। ওকে তাড়াতাড়ি তুলে এদিকে আন।
ওরা যদি আবার এদিকে চলে আসে? আরাফ এবার অরুণিকাকে কোলে করে গেটের ওপরে নিয়ে এলো। ব্যথায় সে আর হাত নাড়াতে পারছে না। কাঁটাতারের কিছু অংশ তার হাতে ঢুকেছে, রক্ত বেরোচ্ছে হয়তো, কিন্তু এই মুহূর্তে এত কিছু দেখার সময় নেই। সবাই গেট টপকানোর পর তারগুলো গেটের সামনে দিয়ে তুর্য ব্যাগ থেকে পানির বোতল বের করে তারের ওপর ঢেলে দিল। তুর্যকে পানি ঢালতে দেখে তাহমিদ বলল, এটা তার কোনো গাছ না। হ্যাঁ আমি জানি, আরাফের হাত থেকে রক্ত পড়ছে। ওরা যদি এদিকে এসে রক্ত দেখে ভাববে কেউ পালানোর চেষ্টা করেছে, তাই পানি ঢেলে দিলাম। তারা পেছন দিয়ে এসে বড় বড় গাছ পেরিয়ে সামনে যেতে লাগলো, আর পেছন থেকে তারা তাদের যার যার বাড়ির দিকে তাকিয়ে রইল। আগুনের ধোঁয়ায় আকাশ লালচে হয়ে গেছে, অথচ কেউ আগুন নেভাতে আসেনি। পান থেকে চুন খসতেই যেখানে মিডিয়ার লোক এসে জড়ো হয়, সেই রাস্তায় একটা মানুষও নেই। তাহলে সবই কি তাদের ভুলে গেছে? মৈত্রী গ্রুপকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার এত বড় সাহস কার হয়েছে? আর সাধারণ মানুষ যারা তাদের ভালোবাসতো, তারা আজ সেই ভালোবাসা কোথায় হারিয়ে ফেলেছে? তারা এতগুলো মানুষ হত্যার প্রতিবাদ করছে না কেন? 6 জন 15-16 বছরের ছেলে আর তাদের কোলে 4 বছর বয়সী অরুণিকা, তারা ছুটে যাচ্ছে অজানা গন্তব্যে। এই পৃথিবীতে বাবা মা বা কোনো অভিভাবক ছাড়া বড় হওয়া সহজ নয়, অনেক জটিল ব্যাপার। আর সেই জটিলতার পথে পা বাড়াচ্ছে 7টি জীবন। বাস স্টেশনের বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে অরুণিকা। তার পাশে বসে নীরবে চোখের পানি ফেলছে ইমন। অরুণিকা ইমনকে কাঁদতে দেখে মাথা নামিয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। ইমন কিছুটা বিরক্ত হয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে জিজ্ঞেস করলো, এভাবে হা করে কি দেখছো? অরুণিকা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ইমন এবার অরুণিকার মাথার এলোমেলো চুলগুলো আঙুল চালিয়ে ঠিক করে বলল, তুমি তো তখন বাসায় ছিলে, তুমি কি কাউকে দেখেছো? ওদের কাউকে চেনো? অরুণিকা ইমনের কথার আগামাথা কিছুই বুঝল না। সেই ইমনের প্রশ্ন শুনে এতটুকু বুঝল, ইমন এখন তার সাথে কথা বলতে আগ্রহী নয়। তাই সে ক্ষীণকণ্ঠে জিজ্ঞেস করল, বাবা কোথায়? ইমন এই প্রশ্ন শুনে আবারও ভেঙে পড়ল। তার চোখের কোণে অশ্রু ভিড় জমিয়েছে। সে ঠোঁট চেপে বলল, একটা রাক্ষস এসে সবাইকে খেয়ে ফেলেছে। অরুণিকা ইমনের দিকে তাকিয়ে বলল, বাবাকেও খেয়ে ফেলেছে? হ্যাঁ। অরুণিকা ঠোঁট ফুলিয়ে বসে রইল, এখনই হয়তো কেঁদে দেবে। আরাফ দূর থেকে অরুণিকার কাঁদো কাঁদো মুখ দেখে তার দিকে এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসল আর জিজ্ঞেস করলো, কি হয়েছে? খিদে পেয়েছে? অরুণিকা ইমনকে দেখিয়ে দিয়ে বলল, ও বলেছে বাবাকে রাক্ষস খেয়ে ফেলেছে, আমি বাবার কাছে যাব। আরাফ ইমনের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এসব ওকে কেন বলছিস? ইমন বিরক্ত হয়ে বলল, ও ভেতরে কেন বসেছিল? ও কাউকে দেখেইনি। এখন আমরা কিভাবে বুঝবো আমাদের পরিবারকে কে হত্যা করেছে? ভাই, আমরা অনাথ হয়ে গেছি। এভাবে কেউ এসে আমাদের জীবনটা ধ্বংস করে দিল। এভাবে কাউকে মেরে ফেলা কি এত সহজ? বাড়ির বাইরে এত গার্ড, ওরা কি ঘুমাচ্ছিল? এখন আমাদের ভবিষ্যৎ কোথায় বল? তুই শান্ত হবি? শুন, অরুকে আর কখনো অমন কথা বলবি না। ইমন বিরক্ত হয়ে বলল, তুই বোঝা তোর অরুকে। ইমন হন হন করে উঠে চলে গেল। অরুণিকা ফুপিয়ে উঠল, বলতে লাগলো, বাবাকে কি সত্যি রাক্ষস খেয়ে ফেলেছে? আরাফ অরুণিকার 2 গালে 2 হাত রেখে বলল, না, চাচ্চু বাসায় আছে। বাবা এখানে আসেনি কেন? চাচ্চু একটু অসুস্থ, ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। মা কোথায়? চাচি তো চাচ্চুর সাথেই আছে। আর ওই লোকটা চাচিকে ওভাবে কেন মেরেছে? আহনাফ দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। অরুণিকার প্রশ্ন শুনে সে দৌড়ে এগিয়ে এলো, ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি দেখেছো লোকটাকে? হ্যাঁ, চাচিকে মেরেছে। কি করেছে? বন্দুক দিয়ে ঠুসুম ঠুসুম করে মেরেছে। চাচি অনেক কেঁদেছে। আহনাফ ফুপিয়ে কেঁদে উঠল। বেঞ্চের উপর কয়েকবার জোরে আঘাত করে ফুঁসতে ফুঁসতে বলল, আমি ওদের সব কটাকে মেরে ফেলবো, আমি কাউকে ছাড়বো না। আরাফ বলল, ছাড়ার প্রশ্নই আসে না। হয়তো আল্লাহ আমাদের বাঁচিয়েছেন এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এটা এখন সম্ভব না। আমরা জানি না ওরা কারা, কেনই বা এভাবে সবাইকে মেরেছে। বাবা বলেছিল আমাদের অনেক শত্রু, কিন্তু শত্রু এত জঘন্য হয়, এত নিকৃষ্ট হয়, তাদের একটুও মায়া হয়নি।
দিশান, ওর তো মাত্র 2 বছর। ওকেও কি মেরে ফেলেছে? ছোট চাচি প্রেগন্যান্ট ছিল, ওনাকেও মেরে ফেলেছে। তাহমিদের দিদি প্যারালাইজড, ওনাকে দেখে ও কি মায়া হয়নি? তুর্য আরাফ আর আহনাফের দিকে এগিয়ে এসে বলল, এখন রহমত চাচা আমাদের আজ রাতের বাসে সিলেট চলে যেতে বলেছেন। এখানে থাকাটা ঝুঁকিপূর্ণ। আমাদের স্কুলের শিক্ষকদের মাধ্যমে যদি জানতে পারে আমরা স্কুল থেকে পিকনিকে গিয়েছি, ওরা বুঝবে আমরা বেঁচে আছি। রহমত চাচা বলেছেন ওরা তদন্ত করলে করতেও পারে, আবার নাও করতে পারে। আর তদন্ত করলে স্কুল থেকে আমাদের ছবি পাওয়া যাবে, তখন আমরা সবাই শেষ। পেছন থেকে রহমত সাহেব তাদের দিকে এগিয়ে এলেন। রহমত সাহেবকে এদিকে আসতে দেখে ইভান, ইমন ও তাহমিদ সেদিকে এগিয়ে গেল। রহমত সাহেব বললেন, তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি মৈত্রী গ্রুপের সবাইকে চিনি। তোমাদের বাবারা অনেক বছর আগে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছিল। আরাফের বাবা আরহাম চৌধুরী আমার মায়ের চিকিৎসার পুরো টাকা দিয়েছিলেন। আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গিয়েছিল, তাকে 2 পায়ে দাঁড় করাতে সাহায্য করেছিল তাহমিদের বাবা আলিম হোসেন সাহেব। আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তোমাদের এলাকার একজন পাহারাদার থেকেই খবর পেয়েছিলাম তোমাদের বাড়ির কিছু পাহারাদার মৈত্রী গ্রুপের সাথে সংযুক্ত। কিছু কর্মচারী আর 2-1 বিশ্বস্ত মানুষ এই ষড়যন্ত্র করে এই হত্যাকাণ্ড ঘটাতে সাহায্য করেছে। এটা আজ সকালেই আমাকে তোমাদের এলাকার সেই পাহারাদার জানিয়েছে। সে বলেছে তারও হয়তো বাঁচার সম্ভাবনা নেই। আমি তার সাথে আর যোগাযোগ করিনি। আজ সন্ধ্যায় জুবাইর সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে। তাদের পালানোর সব রাস্তা বন্ধ। তবুও আমাকে বলেছে এখানে অপেক্ষা করতে। তোমরা বাইরে ছিলে, এটা আমি জানতাম, কিন্তু কোথায় ছিলে এটা জানা সম্ভব হয়নি। তোমাদের উপর সৃষ্টিকর্তার রহমত ছিল, তাই তোমরা ওদের সামনে পড়নি। এখন আমার দায়িত্ব তোমাদের নিরাপদ স্থানে পাঠানোর। এই ঘটনা যতদিন শিথিল হবে না, তোমাদের সিলেটে থাকতে হবে। এরপর সুযোগ বুঝে তোমাদের ইন্ডিয়ায় পাঠিয়ে দেব। তাহমিদ অবাক হয়ে বলল, আমরা ইন্ডিয়া কেন যাব? এখানে কেন থাকবো না? তোমাদের এখন নিজেদের তৈরি করতে হবে। তোমরা কি চাও না সেই খুনিদের শাস্তি হোক? অবশ্যই চাই। তাহলে এখন আগে নিজেদের বাঁচাও। ইভান বলল, কিন্তু আমাদের সাথে তো পাসপোর্ট নেই। ওটা হয়ে যাবে। ইমন বলে উঠল, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। টাকার চিন্তা করো না। আমি যতদিন বেঁচে আছি তোমাদের পড়াশোনা, থাকা, খাওয়ার ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করে যাব। হয়তো আমার এত সামর্থ্য নেই, তাই আগে থেকেই বলে দিচ্ছি তোমাদেরও অনেক কষ্ট করতে হবে। তোমরা যেই পরিবেশে বড় হয়েছো সেই পরিবেশ সামনে আর পাবে না। যদিও তোমাদের অ্যাকাউন্টে হয়তো অনেক টাকা জমা আছে, কিন্তু এসব তুলতে গেলে তোমাদেরই ক্ষতি হবে। তাই আপাতত তোমরা একটু কষ্ট করো। আহনাফ বলল, এখন তাহলে আমরা সিলেট যাচ্ছি, কিন্তু ইন্ডিয়ায় তো আমরা কিছু জানি না। এখানে আমার এক আত্মীয় আছে, তোমাদের এত চিন্তা করতে হবে না। টিকিট কেটে আমবাগান থেকে সিলেটগামী বাসে উঠে পড়ল 7 জন। সাথে ছিল রহমত সাহেব। অরুণিকা বসেছিল আরাফের পাশে। এই প্রথম সে বাসে উঠেছে। একদিন বাবা তার জন্য খেলনার বাস কিনে এনেছিল, আর আজ সে এত বড় বাস দেখছে, কারণ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তাকে বের হতে হয়নি। তার বাবা চাচারা সজস্বী ব্যক্তিত্ব, তাদেরই বাসা থেকে বের হতে বডিগার্ডের প্রয়োজন, আর বাড়ির বাইরে খেলার ব্যবস্থা আছে। ডাক্তারের প্রয়োজন হলে বাড়িতেই চলে আসে। শপিং মলেও যাওয়ার প্রয়োজন হয়নি, সব কিছু অনলাইনে হয়ে যায়। তাই সে 4 বছরে শুধু একবার বাবার সাথে ঢাকায় গিয়েছিল, আর অনেক ছোট বয়সে দেশের বাইরে গিয়েছিল। তার তো সেটাও মনে নেই, কিন্তু আজ সে অনেক দিন পর বাড়ি থেকে বের হয়েছে, তাই সে খুব উৎসুক। অরুণিকা জানে না সে কী হারিয়ে ফেলেছে। তার তো এখনও বোঝার বয়স হয়নি। বুঝতে পারলে কি তার কান্না থামিয়ে রাখা যেত? অরুণিকার বাবারা 4 ভাই ছিলেন। বাবা, মা, চাচা, চাচি, দাদা, দাদিদের নিয়েই তাদের বড় পরিবার। অরুণিকার দাদা কবির চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন, তবে তার ছেলেরা পড়াশোনা শেষ করে ব্যবসায় মনোযোগ দেয়। আরাফ চৌধুরী তারই বড় ছেলে আরহাম চৌধুরীর একমাত্র সন্তান। আরাফের মা তাকে জন্ম দেওয়ার 3 বছর পর মারা যান। অরুণিকার বাবা জুবায়ের করিম চৌধুরী তার দাদা দাদির মেজ ছেলে।
অরুণিকার বড় ভাই জিহান চৌধুরী সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল। 1 সপ্তাহ আগেই সে ছুটিতে বাড়িতে ফিরেছিল, হয়তো মৃত্যুই তাকে ডেকে এনেছিল। অরুণিকার ছোট ভাই জিসান চৌধুরী এই বছর সেনাবাহিনীতে যোগ দিয়েছে, সেও ট্রেনিং শেষে বাসায় ফিরেছিল। আহনাফ চৌধুরী অরুণিকার সেজ চাচা আনিস চৌধুরীর একমাত্র ছেলে, আর তাদের ছোট চাচা জামান চৌধুরীর ঘরে ছিল 2 বছর বয়সী ছেলে দিশান। আর খুব শীঘ্রই হয়তো দিশানের কোনো ভাই বোন আসতো, কিন্তু ছোট্ট শিশুটি আর পৃথিবীর আলো দেখতে পেল না। ইমতিয়াজ মাহবুব ও তার স্ত্রীর 3 সন্তান, ঈশিতা, ইভান আর ইমন। আর তাদের এই ছোট্ট পরিবার তাদের দাদাকে নিয়েই ছিল। তাহমিদ হোসেন তার বাবা মায়ের ছোট ছেলে, আর তার বড় 2 ভাই মৈত্রী গ্রুপের সাথে সংযুক্ত ছিল। তাহমিদের দাদি প্যারালাইজড রোগী ছিলেন, আর তার দাদা ছিলেন একজন শহীদ মুক্তিযোদ্ধা। অরুণিকার বাবার খুব কাছের বন্ধু হাকিম আহমেদের বড় ছেলে তুর্য আহমেদ। তুর্যের 13 বছর বয়সী ছোট বোন ছিল। তারা সবাই একই এলাকাতেই থাকতো, তাদের বাড়িও ছিল পাশাপাশি। তাছাড়া তাদের আত্মীয় স্বজনরাও সেই এলাকায় থাকতো। সেই এলাকার মোট 80-90 জন মানুষ এক রাতেই নিঃশেষ হয়ে গেল। তাদের বাবাদের মতো তারা 6 জনও খুব ভালো বন্ধু, কিন্তু বন্ধুরা কি একে অপরের অভিভাবক হতে পারে? অরুণিকা অন্ধকারে বাসের বন্ধ জানালার দিকে তাকিয়ে রইল। বাসে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু অরুণিকার ঘুম আসে না। রাতে মাকে ছাড়া তার ঘুম আসে না। এখন তো মাও পাশে নেই। যখন সেই বন্দুকধারী মানুষগুলো বাসায় ঢোকার চেষ্টা করছিল, তখনই তার বাবা তাকে রান্নাঘরের ক্যাবিনেটে লুকিয়ে রেখেছিল। এরপর সে শুধু সেজ চাচিকেই দেখেছে। অরুণিকা বাসের সিটে পা তুলে বসে রইল। মশা তার পায়ে কামড় দিয়েছে, এটা নিয়েই সে চুপচাপ গবেষণা করতে লাগলো। নিজে নিজেই পায়ে ফু দিচ্ছে, আর কানে হাত দিয়ে ফোনে কথা বলার ভঙ্গিতে বিড়বিড় করে বলছে, বাবা দেখো, আমাকে মশা কামড়াচ্ছে, তুমি আমাকে মশার স্প্রে দাওনি কেন? হ্যালো বাবা, তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। অরুণিকার কণ্ঠ শুনে আরফের ঘুম ভেঙে গেল। সে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আরাফ, আমি বাবার সাথে ফোনে কথা বলছি, দেখছো না? বাবাকে বলছি এখানে অনেক মশা। আরাফ সেটের ওপর থেকে তার ব্যাগটা নামিয়ে তার পরনের একটা টি-শার্ট বের করে সেটা দিয়েই অরুণিকাকে ঢেকে দিল। অরুণিকার চাদরটা গায়ে দিয়ে আহনাফ বেঘোরে ঘুমাচ্ছে, তাই আরাফ আর তাকে ডাকলো না। আরাফ সিটে বসতেই অরুণিকা বলল, আমি চিচি করব। অরুণিকার কথা শুনেই আরাফ চুপসে গেল। সে জানালা খুলে আশেপাশে দেখতে লাগলো। তারা এখন মহাসড়কে। এখানে আশেপাশে কোনো টয়লেটও নেই। আরাফ রহমত সাহেবকে ডেকে বলতেই তিনি বাস দাঁড় করালেন। আরাফ বাস থেকে নামতেই রহমত চাচা একটা পানির বোতল এগিয়ে দিয়ে বললেন, ওই দিকটা নিয়ে যাও। অরুণিকা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আরাফ অরুণিকাকে পানির বোতল ধরিয়ে দিয়ে বলল, তোমার হয়ে গেলে আমাকে ডাক দিও, আমি ওদিকে দৌড়াচ্ছি। বাথরুম কোথায়? আমি এখানে বাথরুম কোথায় পাবো? অরুণিকা অন্ধকারে একা দাঁড়াচ্ছিল না, সে কেঁদেই ফেলল। শেষমেশ রহমত চাচা বাস থেকে একজন মহিলা যাত্রীকে ডেকে আনলেন। মহিলা যাত্রীটির একটু সন্দেহ হলো। তিনি অরুণিকাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা কোথায়? বাবা ডাক্তারের কাছে গেছে, মা বাবার সাথে আছে। তুমি এদের চেনো? অরুণিকা মাথা নেড়ে বলল, হুম। এরপর আরাফকে দেখে বলল, ওই যে আরাফ। মহিলাটি আবারও জিজ্ঞেস করলেন, ওকে হয় তোমার? ভাইয়া। মহিলাটি ভাবলো হয়তো ভাইয়ের সাথেই যাচ্ছে। তিনি আর প্রশ্ন করলেন না। তার সন্দেহ না কাটলেও তিনি মাথা ঘামালেন না। অন্যের সন্তান তার কী বা যায় আসে। মহিলাটি বাসে ওঠার সময় আরফ তাকে ধন্যবাদ জানালো। এরপর বাস আবারও চলতে শুরু করলো। এবার অরুণিকা ঘুমিয়ে গেছে। তার ঘুম ভাঙলো সকালে। ঘুম থেকে উঠেই দেখলো সে আরফের কোলে, আর সবাই ব্যাগপত্র নিয়ে কাদামাখা রাস্তায় হাঁটছে। অরুণিকা আশেপাশে দেখতে লাগলো। আরাফ আহনাফকে বলল, এবার তুই ওকে নে, আমার হাত ব্যথা করছে। আহনাফ জোর গলায় বলল, না, আমি নিজে হাঁটতে পারছি না, ওকে নিলে আমি ধপাস করে পড়বো। রহমত চাচা বললেন, আমাকে দাও। অরুণিকা রহমত সাহেবকে আগে কখনোই দেখেনি, তাই সে তার কোলে না ওঠার জন্য টুপ করে চোখ বন্ধ করে আরাফের কাঁধে মাথা ফেলে দিল। ইভান তা দেখে বলল, ওকেও হাঁটা।
তখন মজা বুঝবে। তুর্য ইভানের কথা শুনে বলল, ভাই, বাচ্চা মেয়ে, এমন করে বলছিস কেন? অরুণিকা চোখ খিঁচে আছে। তার চোখ দেখে রহমত সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমরাই ওর খেয়াল রাখতে পারবে, তোমরাই পারবে ওর দায়িত্ব নিতে। সিলেট পৌঁছাতেই তারা বাস থেকে নেমে রহমত চাচার পিছু পিছু যেতে লাগলো। সামনে কাদার রাস্তা, তবুও তারা বাধ্য হয়ে সেই পথ ধরেই যেতে লাগলো। রহমত চাচা জানিয়েছেন তাদের যেখানে নিয়ে যাবেন সেখানে যাওয়ার জন্য এই একটাই মাত্র পথ আছে। এদিকে কাদায় হাঁটতে হাঁটতে 6 বন্ধুরই পা ব্যথা হয়ে গেছে, এদিকে কাঁধে ব্যাগ তো আছেই, আর আরাফের কোল থেকে অরুণিকার নামার কোনো লক্ষণই নেই, তাই তার হাতটাও প্রচণ্ড ব্যথা করছে। আরাফের বাচ্চা কোলে নিয়ে হাঁটা চলার অভ্যেস নেই, কোলে নিলেও 5 মিনিটের বেশি রাখেই নি। আর আজ প্রায় 1 ঘন্টা ধরেই অরুণিকাকে কোলে নিয়ে আছে। আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টায় পার করলো তারা। কাদায় হাঁটার অভ্যাস না থাকায় এত সময় লাগলো। রাস্তাটা এত ছোট যে সেই দিকে গাড়ি প্রবেশের কোনো সুযোগই নেই, আর 3 চাকার রিক্সাও রাস্তায় পাওয়া যায়নি। বৃষ্টিতে গ্রামটি একদম জনমানব শূন্য হয়ে গেছে। আর একটু এগিয়ে যেতেই ইটের রাস্তা দেখা গেল। যদিও ভাঙা ইটের রাস্তা, তবুও অন্তত সহজে হাঁটা যাবে। ইটের রাস্তা দেখে ইমন খুশিতে গদগদ হয়ে সেদিকে দেখে দিতে দিতে বলল, ভাই, এখন একটু শান্তিতে হাঁটা যাবে। ব্যাস অমনি ইটের রাস্তায় পা দেওয়ার আগেই ইমন পা পিছলিয়ে ব্যাগ সহ ধপাস করে কাদার উপরেই পড়ে গেল। শব্দ শুনে অরুণিকা ইমনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। অরুণিকাকে হাসতে দেখে ইমন প্রচণ্ড লজ্জা পেল। বাচ্চা একটা মেয়ের সামনে সে এইভাবে নিচে পড়ে গেল। তার উপর রহমত চাচাও আছেন। অচেনা মানুষের সামনে এইভাবে সম্মানহানি না হলেও পারত। ইভান আর তুর্য ইমনকে টেনে উঠালো। অরুণিকার হাসির ঢেউ যেন এবার উপচে পড়ল। সে একটা আঙুল ইমনের দিকে তাক করে আরেক হাত দিয়ে মুখে চেপে হাসছে। হাসার চেয়ে অভিনয়ই করছে বেশি। এবার ইভান অরুণিকার দিকে বড় বড় করে তাকাতেই সে আবারও মুখ ঘুরিয়ে আরাফের কাঁধে মাথা ফেলে দিল। হাঁটতে হাঁটতে তারা 4 চালা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালো। আহনাফ ঘরটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। বাকিটা চুপ। তারা বুঝেছে এটাই তাদের নতুন বাসস্থান। তবুও তুর্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আমাদের এখানে থাকতে হবে? রহমত চাচা মলিন মুখে বললেন, তোবা, কয়েকটা দিন কষ্ট করো না হয়, আমি সব ব্যবস্থা করে তোমাদের দেশের বাইরে পাঠিয়ে দেব। ওখানে তোমরা এর চেয়ে ভালো ঘরেই থাকবে। তাহমিদ ঘরে ঢুকতেই কাঠের চৌখাটে হোঁচট খেয়ে ঘরের ভেতরে গিয়েই পড়ল। কোনোভাবে পা গুটিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, শুরুটাই যদি এমন হয় তাহলে এর শেষটা কেমন হবে? আরফ বলল, শুরুটা কষ্টের হলেই তো সমাপ্তি সুন্দর হবে। আরাফ মুখে এ কথা বলে বাকিদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেও সে ঘরটা দেখে মনে মনে দমেই গেছে। শুরুতেই বসার ঘরের মতোই লম্বাটে ঘর, ভেতরে একটা দরজা, দরজার ওপারে অনেক বড় একটা রুম, আর সেই রুমে একটাই জানালা, জানালাটির পাশে আর একটা দরজা। ইভান সেই দরজাটি খুলে অবাক কণ্ঠে বলল, ওয়াশরুম কোথায়? রান্নাঘরও তো নেই। রহমত চাচা সেই দরজা দিয়ে বের হয়ে একপাশে দেখে বললেন, ওটা টয়লেট, আর পাশেরটা গোসলখানা। রান্নার চুলাটা বৃষ্টিতে ভেঙে গেছে, মাটির চুলা তো, তাই তোমাদের তো রান্না করতে হবে না, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমিই করে দেব। রহমত চাচার কথা শুনে তারা একে অপরের মুখ চাচাই করতে লাগলো। রহমত সাহেব ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে গেলেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে দেবেন। তিনি চলে যাওয়ার পর ইমন ফ্রেশ হতে চলে গেল। কাঁচা টয়লেট, তার উপর টিউবওয়েল চেপে বালতিতে পানি ভর্তি করা, কি একটা নতুন ঝামেলায় পড়ল সে। বালতি থেকে পানি নিয়ে কাদা পরিষ্কার করা যায়? এক পাশের কাদা তুলতে তুলতেই বালতি খালি হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা পর সে মনের মতো নিজেকে পরিচ্ছন্ন করে বেরিয়ে এলো। এদিকে অরুণিকা গুটি গুটি পায়ে এঘর ওঘর হাঁটছে। নতুন বাসায় এসে সে সবচেয়ে বেশি মজা পেয়েছে। চৌকাঠের এপারে দাঁড়িয়ে ওপারে লাফ দিচ্ছে, এটাই তার নতুন খেলা। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে অরুণিকা আরাফের সামনে এসে বলল, আমি ভাত খাবো। অরুণিকার মুখে এমন একটা কথা শুনে সবাই তার দিকেই তাকালো। কাল সন্ধ্যা থেকে এই বেলা পর্যন্ত মেয়েটা তো শুধু হালকা নাস্তাই খেয়েছে। তার গায়ে জামাটাও অপরিষ্কার, রক্তের দাগগুলো পানি দিয়ে ধুয়ে দেওয়ার পরও এখনও লালচে সোনালি দাগ দেখা যাচ্ছে। আহনাফ বিরক্ত হয়ে বলল,
আমরা কি ভাত খাচ্ছি? আমাদের কিছু খেতে দেখেছ? আহনাফের কথায় অরুণিকা মুখ ভার করে ক্ষীণ কণ্ঠে বলল, মার কাছে যাব, মাকে ফোন দাও। আহনাফ আরাফকে কিছু বলতে না দিয়ে অরুণিকাকে টেনে পাশের ঘরে নিয়ে গিয়ে বলল, এখানে চুপচাপ বসে থাকো, একটা কথা বলবে না। আরাফ আহনাফকে আটকাতে গেলে আহনাফ বলল, তুই ওকে আশকারা দিস না। তুই ভালোভাবেই জানিস ওর আবদারের শেষ হয় না। আজ এটা কাল ওটা, এখন থেকে ওকে দমিয়ে না রাখলে আমাদের মাথা খেয়ে ফেলবে। তুই পারবি চাচির মতো ওর পেছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে? আমি পারবো। আরাফ নরম কণ্ঠে বলল, ও তো অনেক ছোট, ও তো আবদার করবেই। আমরা ওর বয়সে কত আবদার করেছি, ওর তো এখন সেই বয়সটাই চলছে। জানিস আমাদের চেয়ে ওর বেশি কষ্ট হচ্ছে। ও তো জানেই না কি হয়েছে। চাচু আর চাচিকে ছাড়া ও কখনোই একা ছিল না। কাল সারা রাত আমাকে চাচুর কথা বলেছে, আমি ওকে কোনো উত্তর দিতে পারিনি। আমি চাচুর শেষ কথাটা রাখতে চাই। তোর বাচ্চা পছন্দ না, তাই তোর ওকে বিরক্ত লাগছে, কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না। আমিই না হয় ওর দায়িত্ব নেব। আরাফের কথা শুনে আহনাফ চুপ করে রইল। তার বাচ্চা পছন্দ না, তাই বাচ্চার আশেপাশে থাকতে চাইবে না এটা তো সম্ভব না। এখন তো তার এই পরিবেশটাও পছন্দ না, তবুও তাকে এখানেই থাকতে হচ্ছে। কথায় জোর না পেয়ে আহনাফ ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ালো। এই সময়টাই সে স্কুল থেকে বাসায় ফিরত। মা তার ক্লান্ত ছেলের ব্যাগ কাঁধ থেকে টেনে নিয়ে ঠান্ডা শরবত এগিয়ে দিতেন। কখনো কখনো বাসায় কি হয়েছে সেটাই মিনমিন করে বলতে থাকতেন। আহনাফ মায়ের কথা মনোযোগ দিয়ে শুনতো না, এসেই ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়তো। পকেট থেকে ফোনটা বের করে শক্ত করে চেপে ধরলো আহনাফ। মায়ের বলা কথাটা বারবার তার কানে বাজছে। তোকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিব। সারাদিন তুই ফোন নিয়ে থাকিস, আমার কথা শোনার তো কেউই নেই। বিয়ের পর তুই ফোনই দেখিস, আমি আমার বৌমার সাথেই গল্প করব। আহনাফ ফুপিয়ে কেঁদে উঠল। তুর্য তার পাশে এসে তার কাঁধে হাত রাখলো। আহনাফ কাঁদতে কাঁদতে বলল, আমি মায়ের কথাগুলো কখনোই মনোযোগ দিয়ে শুনিনি। মা বলে যেত আর আমি ফোনেই ব্যস্ত থাকতাম। কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যেত। মা বেরিয়ে যাওয়ার পর আমি আবার দরজাটা বন্ধ করে দিতাম। আরাফ ঠিকই বলেছে, আমার যে বেশি আরও কষ্ট হচ্ছে। ও তো সারাদিন চাচির সাথে ছিল। আমি মাকে এত অবহেলা করার পরও আমার এত খারাপ লাগছে, ওর তো আরও খারাপ লাগবে। তুর্য মলিন মুখে বলল, আমি মাকে বলেছিলাম গানের অ্যালবাম বের করার সুযোগ পেলে প্রথম গানটি তার জন্যই লিখব, কিন্তু এখন হয়তো স্বপ্নটাই বেঁচে আছে। মা আর নেই, আমার পিকনিকে যাওয়া উচিত হয়নি। শেষ সময়ে না হয় পরিবারের সাথেই থাকতাম। এরপর কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর দুপুর গড়িয়ে বিকেল হলো। রহমত সাহেব কয়েকটা প্যাকেট আর খাবারের বক্স নিয়ে এলেন। প্যাকেটগুলোতে 6 জনের জন্য 2 সেট করে জামা কাপড় আর প্যান্ট আছে। এই অরুণিকার জন্য 7-8টার মতো ফ্রক আর প্যান্ট। অরুণিকা নতুন জামা পেয়ে খুব খুশি হলো। রহমত চাচা তার সাথে 16-17 বছরের একটি মেয়েকেও এনেছেন। মেয়েটি এই গ্রামের দোকানদারের মেয়ে। রহমত সাহেবের হাতের জিনিসপত্র এগিয়ে দিতেই সে সাথে এসেছিল, কিন্তু রহমত সাহেব তাকে অরুণিকাকে গোসল করিয়ে ও ভাত খাইয়ে দিয়েই যেতে বললেন। অরুণিকাও ধিন ধিন করে তার সাথে চলে গেল গোসল করতে। ব্যাস কিছুক্ষণ পর অরুণিকার ফুপিয়ে কেঁদে ওঠার শব্দ শুনে তাহমিদ সেদিকে ছুটে গেল। গোসলখানায় কোনো দরজা নেই, চারিদিকে চটের বস্তা, সেদিকেই পর্দা হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহমিদ কাছে গিয়ে শুনল মেয়েটি অরুণিকাকে চাপা কণ্ঠে গালিগালাজ করছে। অরুণিকার মুখ চেপে ধরে ফিসফিস করে বলছে, কাঁদলে তোর মুখ সেলাই করে দিমু, চুপ কর। তাহমিদের এবার রাগ উঠে গেল। বাইরে থেকে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি ওকে বকছো কেন এইভাবে? বের হয়ে আসো বলছি। মেয়েটি চটের বস্তা ফাঁক করে মুখ বের করে বলল, বকা দিমু কেন? ও দাঁড়াইতেছে না, বিড়বিড় করতেছে, তাই সুন্দরভাবে দাঁড়াইতে কইলাম। তাহমিদ ধমকে সুরে বলল, যাও এখান থেকে, যাও। তাহমিদের চেঁচামেচি শুনে রহমত সাহেব আর বাকিরা বেরিয়ে এলো। তাহমিদের কথা শুনে রহমত চাচা মেয়েটিকে বকলেন। এরপর সে চুপচাপ গিয়ে অরুণিকাকে জামা পরিয়ে বাইরে আনলো। অরুণিকার চোখ ফুলে গেছে, সে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে তাকে মেরেছে তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরাফ অরুণিকাকে কোলে নিয়ে জিজ্ঞেস করতে সে ফুপিয়ে কেঁদে উঠল। ধীরে ধীরে ওর কান্না ভারী হতে লাগলো। হাত দেখিয়ে আরাফের দিকে তাকালো, হাতে চিমটি দেওয়ার দাগ আছে। রহমত সাহেব চুপ করে রইলেন। এরপর আহনাফের এক ধমকে মেয়েটি দৌড়ে চলে গেল। তারপর আরাফ আর তুর্য অরুণিকাকে নিয়ে কিছুক্ষণ বাইরে হাঁটলো।
ওর মন শান্ত হওয়ার পর ঘরে ঢুকে খেতে বসলো। ঘরে একটা মাত্র বাতি, তাও আবার এর আলোটা সোনালি হলুদ। এমনিতেই আরাফের চোখে সমস্যা, এখন এই আলোতে সে কিছুই ভালোভাবে দেখছে না। এদিকে ভাতের সাথে মাছ, পেটে ক্ষুধা থাকায় তারা খেয়েই ফেললো। কিন্তু অরুণিকা সেই 10 মিনিট ধরে মুখে ভাত নিয়ে বসে আছে। আরাফ প্রায় আধা ঘন্টা খাওয়ালো, এরপর তুর্যের হাতে দিয়ে উঠে গেল। বাকিটুকু অরুণিকা তুর্যের হাতেই খেলো। এদিকে তুর্যের হাত শুকিয়ে গেছে, ভাতটাও একদম ঠান্ডা হয়ে গেছে। ওভেন তো দূরের কথা, এই বাড়িতে চুলাও নেই। রহমত সাহেব বললেন, ওর জন্য আলাদা মেয়ে রাখতে হবে। তোমাদের কলকাতায় পাঠিয়ে দেওয়ার আগেই আমার আত্মীয়কে একটা মেয়ে খুঁজে রাখতে বলবো। আহনাফ বলল, বাচ্চা মেয়ে না, একটু বয়স্ক হলে ভালো হবে, আমরা কিছুটা কমফোর্ট পাবো। রহমত সাহেব হেসে বললেন, আরে ওটা তোমাদের চিন্তা করতে হবে না। রাতে ঘুমানোর সময় বাঁধলো আরেক ঝামেলা। অরুণিকার একা ঘুমানোর অভ্যাস নেই। আরাফ একটু দূরেই তাকে বিছানা করে দিল। সেখানেই সে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার আর তাকে শান্ত করার উপায় নেই, সে এখন মায়ের কাছে যাবেই যাবে। তুর্য অরুণিকাকে কোলে নিয়ে বলল, একটা গান শুনবে? অরুণিকা কাঁদতে কাঁদতেই বলল, শুনবো না, মায়ের কাছে যাব, মাকে আসতে বলো। তুর্য অরুণিকার অনুমতি ছাড়াই গান গাইতে লাগলো। কিছুক্ষণ পর অরুণিকা শান্ত হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে একদম ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু বাকিদের ঘুম আসছে না, তবুও তারা ঘুম ভাগ করে নিল। নয়তো দেখা যাবে অরুণিকার ঘুম ভাঙলেও তারা ঘুমের রাজ্যেই থাকবে। ভোর 4টা পর্যন্ত আরাফ, তুর্য আর ইমন ঘুমিয়েছে। 4টার পর আহনাফ, ইভান আর তাহমিদ। তবে অরুণিকার ঘুম ভেঙেছে সকাল 10টায়। তারা ভেবেছিল অরুণিকা রাতে কান্নাকাটি করে যদি বাসা থেকে বেরিয়ে যায় তখন আর এক বিপদ হবে। কিন্তু ওর ঘুম তো আরও বেশি ভারী, ভাঙার নামই নেয়নি। 3 দিন তারা নেটওয়ার্কের বাইরে ছিল। রহমত চাচা ছাড়া আর কেউ তাদের সাথে দেখা করতে আসেনি। কারো ফোনে চার্জ নেই, এখানে ফোনে চার্জ দেওয়ার সুইচ বোর্ডও নেই। 2 দিন বৃষ্টি পড়েছিল, তাই গরমও লাগছে না, নয়তো ফ্যান না থাকার যন্ত্রণাটা নতুনভাবে যুক্ত হতো। 3 দিন পর রহমত সাহেব একটা পত্রিকা নিয়ে এলেন। পত্রিকার প্রথম পাতার শিরোনাম দেখে মুহূর্তেই তাদের মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। অরুণিকা সবাইকে পত্রিকার দিকে তাকিয়ে থাকতে দেখে সেও মাথা ঝুঁকিয়ে দেখল। একপাশে তার বাবার ছবি। সে হেসে বলল, বাবা দেখো, বাবা, বাবা কি এখন আমাকে নিতে আসবে? পত্রিকার পাতায় মোটা অক্ষরে লেখা, মৈত্রী সোসাইটিতে গণহত্যা, মৈত্রী গ্রুপের এমডির লাশ শনাক্তকরণ। বাকিদের চিহ্নিত করা যাচ্ছে না। 6 জনেরই চোয়াল শক্ত হয়ে গেছে। ইভান বলে, কে করেছে এসব? রহমত সাহেব বললেন, তোমাদের শত্রুপক্ষ মির্জা গ্রুপ আর তোমাদের থানার ওসি এর সাথে যুক্ত আছে, এটাই অনেকে আন্দাজ করছে। আরাফ অবাক কণ্ঠে বলল, আমাদের থানার ওসি? এটা কিভাবে সম্ভব? উনি তো অরুণিকার মামা হন। তুর্য অন্যমনস্ক হয়ে ঘরের চৌকাঠের ওপর বসে আছে। সে গ্রামের একটা দোকান থেকে ফোন চার্জ করে এনেছিল, আর এরপর থেকেই পুরনো ছবি দেখেই তার সময় কাটছে। তার মনোযোগ ভাঙল অরুণিকার পায়ের শব্দে। সে লাফিয়ে লাফিয়ে তার দিকে এগিয়ে আসছে। তুর্য অরুণিকাকে তার পাশে বসিয়ে দিয়ে বলল, একটা গান শুনবে? অরুণিকা ফ্যাল ফ্যাল করে তুর্যের দিকে তাকিয়ে রইল। সে যদি এখন মাথা নাড়িয়ে না বলে তবুও তুর্য তাকে গান শোনাবে, কারণ এই কয়েকদিনে যতবার তুর্য এই প্রশ্ন করেছে ততবারই অরুণিকা কোনো আগ্রহ দেখায়নি। কিন্তু তুর্য ঠিকই গান গেয়েছিল। আজও এর ব্যতিক্রম হলো না। সে কণ্ঠে গান ধরল, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। তুর্য পুরো গান শেষ করতে পারল না। ফুপিয়ে ওঠা দীর্ঘশ্বাস ছেড়ে অরুণিকার দিকে তাকিয়ে মুচকি হাসল। অরুণিকা গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে পিঁপড়েদের খেলা দেখছিল। তুর্য অরুণিকার মনোযোগ কেড়ে নিয়ে বলল, তোমাকে একটা চড়া শেখাবো, আমার কাছে আসো। অরুণিকা বাধ্য মেয়ের মতো তুর্যের কাছে এলো।
তুর্য অরুণিকাকে তার পায়ের ওপর বসিয়ে বলল। আমি যা বলবো তাই বলবে, ঠিক আছে? অরুণিকা মাথা নাড়ল। তুর্য মাথা তুলিয়ে হাত নেড়ে নেড়ে বলতে লাগলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। অরুণিকাও তুর্যর মতো মাথা নেড়ে হাত দুলিয়ে ছড়াটি তার মুখে মুখেই বলতে লাগলো। ছড়া শেষ করে তুর্য বলল, তোমাকে এই অরুণিকা নামটা কে দিয়েছে বলো তো? অরুণিকা মুখে চিন্তার ছাপ এনে কিছু একটা ভেবে বলে, সবাই। তুর্য হেসে বলল, অরুণিকা নামটা আমার ভালো লাগছে না, আমি তোমাকে আর অরুণিকা ডাকবো না, আজ থেকে তোমার নাম তুর্য কিছুক্ষণ ভেবে বলল, টুইঙ্কেল। অরুণিকা মুখে হাত চেপে হাসল। তার হাসিটা তুর্যের ভালোই লাগলো, আর সাথে সাথে তার ছোট্ট বোনের কথা মনে পড়ে গেল। মা এইভাবেই তার পাশে বসে তার ছোট বোনকে ছড়া শেখাতো। হঠাৎ পেছন থেকে ইভান এসে বলল, তুর্য, তুই সকালে নাস্তা করিসনি? টুইঙ্কেলের জন্য রেখে দিয়েছি, ও তো আবার দুপুরে মোটা চালের ভাত খেতে পারবে না। ইভান ভ্রুকুচকে বলল। টুইঙ্কেল? তুর্য ইশারায় অরুণিকাকে দেখিয়ে বলল, এই পিচ্চিটাই এখন থেকে আমার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ইভান বিরক্তির সুরে বলল, ওর প্রতি তোদের এত দুর্বলতা কেন? আরাব দিনরাত ওর পেছনে ব্যস্ত থাকে, এখন তুই আর ইমনও? ওর জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে কি তুই এভাবে বলতি? ও ভাই হারিয়েছে, আজ আমি যদি না থাকতাম, আমার বোন যদি বেঁচে থাকতো, তাহলে কি তুই এমন করতি? তুই আর আহনাফ ওকে একটু বেশি বিরক্ত করিস। ইভান চুপ করে রইল। অরুণিকার সাথে চেঁচামেচি করার আহনাফের যথেষ্ট কারণ আছে, আর তারা চাচাতো ভাই বোন, একই পরিবারেরই বেরিয়ে উঠেছিল, তাই তাদের মধ্যে ছোটোখাটো মারামারি লেগেই থাকতো। কিন্তু ইভানের তো অরুণিকার প্রতি বিরক্তি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। ইভান শুধু শুধু কেন মেয়েটাকে বকে তা সে নিজেও বুঝতে পারে না। আর অরুণিকাও ইভানকে প্রচণ্ড ভয় পায়। কিছুক্ষণ আগে ইভানকে এদিকে আসতে দেখে সে তুর্যের হাত খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল, আর এমন অভিনয় করছে যেন মনে হবে সে ঘুমিয়ে আছে। ইভান অরুণিকার দিকে এক নজর তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, ড্রামা কুইন। ইভান চলে যাওয়ার পর তুর্য বলল, বাঘ চলে গেছে, এখন চোখ খুলতে পারো। অরুণিকা এক চোখ খুলে দেখলো ইভান নেই, তারপর বলল, বাঘ কি? তুর্য মোবাইলে বাঘের ছবি বের করে দেখিয়ে বলল, এটা হচ্ছে বাঘ। অরুণিকা হেসে বলল, রয়্যাল বেঙ্গল টাইগার। ওপস, তুমি তো দেখছি বাঘ চেনো। হ্যাঁ, চিড়িয়াতে দেখেছি, বাবা বলেছিল ওটা টাইগার। চিড়িয়াখানা শব্দটা অরুণিকার মনে থাকে না, তাই সে চিড়িয়াখানার পরিবর্তে চিড়িয়া বলে। এদিকে দুপুরে খাবারের সময় ইভান খেয়াল করলো অরুণিকা তার কাছ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, আর সকাল থেকেও তার সামনে আসেনি। অরুণিকা ইভানকে ভয় পেলেও অন্তত এমনভাবে কখনোই নিজেকে গুটিয়ে রাখেনি, কিন্তু আজ এমনভাবে ভয় পাচ্ছে, একদম চোখের দিকেও তাকাতে পারছে না। ইমন অরুণিকার শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, তুমি অভাবে লুকিয়ে আছো কেন? কি ব্যাপার? ইমনের কথা শুনে সবাই অরুণিকার দিকে তাকালো। অরুণিকা এবার কাঁদো কাঁদো মুখে আরফের পেছনে লুকিয়ে গেল। ইভান থতমত খেয়ে বসে আছে, আর তুর্য হাসি চাপানোর চেষ্টা করছে। ইভান তুর্যের মুখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, তুই ওকে কি বলেছিস বল? তুর্য মুখ বাঁকিয়ে বলল, তুই নিজে জিজ্ঞেস করে দেখ, জিজ্ঞেস কর। তারপর তুর্য অরুণিকাকে বলল, টুইঙ্কেল, কেঁদো না, তুমি চুপচাপ খেয়ে নাও, নয়তো আমি কি বলেছি মনে আছে? অরুণিকা আরফের পেছনে বসে ফুপিয়ে উঠল। আরফ তাকে সামনে টেনে এনে বলল, কি হয়েছে অরু, তুমি ভয় পাচ্ছ কেন? অরুণিকা ইভানকে দেখিয়ে দিয়ে বলল, তুর্য বলেছে আমি খাওয়া দাওয়া না করলে টাইগার এসে আমাকে খেয়ে ফেলবে। ইভান অবাক হয়ে বলল, টাইগারকে? অরুণিকা ইভানের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটা টাইগার, ওকে বলো আমাকে খেয়ে ফেললে আমি ওর পেট ছিদ্র করে বের হয়ে যাব। অরুণিকার কথায় সবাই হেসে উঠল। ইভান দাঁতের দাঁত চেপে বলল, একটা চড় মেরে তোমার যে কয়টা দাঁত আছে ফেলে দেব, খাও ফাজিল মেয়ে।
ইভানের এক ধমকে অরুণিকা ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। আর এই কান্না থামাতে আরাফকে খাওয়া ছেড়েই তাকে নিয়ে ঘর থেকে বের হতে হলো। তাহমিদ খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সচেতন। যেটা যেটা সে খায় না, খুব বাজবাছা খাবার খায়। আর তার একটা গুণ হলো সে খেতে ভালোবাসে। সে ধীরে ধীরে সময় নিয়ে খেতে থাকে। এমনও হয় খেতে খেতেই তার অর্ধেক সময় পার হয়ে যায়। আর আবারও রান্না বান্না করার শখও আছে। মা রান্না করার সময় সে পাশে দাঁড়িয়ে অনেক কিছু শিখে ফেলেছিল। সে মাকে সব সময় বলতো বড় হয়ে সে নিজের রেস্টুরেন্ট খুলবে, আর সেই রেস্টুরেন্টের প্রথম কাস্টমার হবে তার মা। তাহমিদের সেই স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা তা সে নিজেও জানে না, কিন্তু তার আফসোস রয়ে গেল মা তার হাতে রান্না করা কোনো খাবারই খেতে পারল না। তাহমিদ অপরিচ্ছন্ন পরিবেশও একদম সহ্য করতে পারে না, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে তার সেই পরিবেশে খাপ খাওয়াতে হচ্ছে। এদিকে তাদের থাকার জন্য রহমত চাচা কয়েকটা মাদুর এনে দিয়েছেন। তার ওপর কোনো বেডশিটও নেই। বালিশগুলো কোথা থেকে তুলে এনেছেন কে জানে। তেল ছিটে দাগ দেখে তারা সব কটা বালিশই একপাশে স্তূপ করে রাখলো, আর তাদের কাঁধের ব্যাগগুলোই বালিশ হিসেবে ব্যবহার করতে লাগলো। এই ঘরে মশার অভাব নেই, অথচ মশারির অভাব ঠিকই আছে। পুরো গ্রামের কোনো দোকানেই তারা মশারি খুঁজে পায়নি। অদ্ভুত ব্যাপার হলো তারা এমন একটা গ্রামে আছে যেখানে মানুষগুলো ফোনও ব্যবহার করতে জানে না। গতকালই এক ভদ্রলোক শহরে থাকা তার ছেলের সাথে কথা বলার জন্য আহনাফকে বলেছিল ফোনে নাম্বার চেপে দিতে। আহনাফ অবাক হয়ে ভদ্রলোককে তার ছেলের সাথে কথা বলিয়ে দিল। এদিকে কয়েলের ধোঁয়ার গন্ধে আরফের অ্যালার্জি, তাই সে এতদিন পাশের রুমে মশার কামড় খেয়ে ঘুমাচ্ছিল। অন্যদিকে অরুণিকা আরাফের আশেপাশেই থাকে আর রাতে তার সাথেই ঘুমায়। তাই সারা রাত হাত পাখা দিয়ে বাতাস করে অরুণিকাকে মশা থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ছিল আরাফ আর দুজন। সকাল হতেই রহমত সাহেব ঘরে এসে সবাইকে উঠিয়ে দিয়ে বললেন, তোমরা তাড়াতাড়ি উঠো, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। রহমত চাচার ভীত কণ্ঠ শুনে 6 জনই লাফিয়ে উঠে পড়ল। কোনোভাবে ব্যাগপত্র গুছিয়ে অরুণিকাকে নিয়ে তারা বেরিয়ে পড়ল। তারা বাড়ির পেছনের রাস্তা দিয়ে বের হয়ে অনেক দূরে চলে এলো। হঠাৎ পেছনে ফিরে ঘরটির দিকে তাকিয়ে থমকে গেল ইমন। অস্ফুট স্বরে বলে উঠল, আগুন। রহমত চাচা তাদের বিলের পাশে থাকা একটা সাঁকোর নিচে বসিয়ে দিয়ে বললেন, তোমাদের শত্রুপক্ষ জেনে গেছে তোমরাও বেঁচে আছো। ওরা জেনে গিয়েছে তোমরা সেদিন স্কুলের পিকনিকে গিয়েছিলে। আহনাফ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ওরা কিভাবে জানলো? ওদের কাছে সব তথ্য আছে। এবার ইভান বলল, কিন্তু ওরা ঠিকানা কিভাবে পেল? রহমত চাচা চিন্তিত কণ্ঠে বললেন, আমি নিজেও বুঝতে পারছি না। তোমরা 6 জন বেঁচে আছো এটাই হয়তো জানে। অরুণিকার ব্যাপারে ওদের কোনো ধারণা নেই। তোমাদের আজই এই দেশ ছাড়তে হবে, নয়তো এরা তোমাদের খুঁজে বের করে ফেলবে। এরপর রহমত সাহেব তাদের কলকাতাগামী বাসে উঠিয়ে দিয়ে সবার হাতেই প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দিলেন, আর বাস থেকে নামার সময় বললেন, তোমরা যেখানেই যাচ্ছ নিশ্চিন্তে থাকো, তোমাদের কিচ্ছু হবে না। আর অরুণিকা তোমাদের আপন বোন নয়। কেউ যদি এই সত্যটা জানে অনেক সমস্যা হবে। এই বয়সী একটা মেয়েকে অনেকেই দত্তক নিতে চাইবে। তোমরা নিজেরাই বুঝবে তোমাদের কি করা উচিত। আরাফ বলল, আমি ওকে কোথাও যেতে দেব না, ও আমাদের সাথে থাকবে। দত্তক কেন নিতে চাইবে? সমাজটা এমনই, যেখানে বাবা মায়ের কাছেও সন্তান ভাগাভাগি হয়ে যায়, সেখানে তোমাদের সাথে তো ওর কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে কিভাবে পারবে ওকে নিজেদের কাছে রাখতে? তবে চিন্তা করো না, আমি এর সমাধানও করে রেখেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আরাফ শক্ত করে অরুণিকাকে জড়িয়ে ধরল। অরুকে সে কোথাও যেতে দেবে না। আহনাফ আর অরুণিকা ছাড়া তার আর কোনো আত্মীয়ই নেই। অরুণিকাকে হারিয়ে ফেললে সে আরও অসহায় হয়ে পড়বে। এদিকে আহনাফ সবসময় অরুণিকার ওপর ক্ষিপ্ত থাকলেও রহমত চাচার কথাটা শুনে তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। সে আলতো করে অরুণিকার ছোট্ট হাতটি ধরে হাতের মুঠোয় আবদ্ধ করে বলল, অরু, তোমাকে আমরা কোথাও যেতে দেবো না। তোমাকে বড় হতে হবে। আমরা চাচ্ছি স্বপ্ন পূরণ করব। তোমাকে পড়ালেখা করাবো, তারপর ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমাদের নাগালের বাইরে তুমি যেতেই পারবে না। কারো সে অধিকার নেই যে তোমাকে কেড়ে নিয়ে যাবে। এত সহজ নাকি? কোথা থেকে অপরিচিত কেউ আসবে আর দত্তক নিয়ে চলে যাবে? প্রায় 22 ঘন্টা পর তারা কলকাতায় এসে পৌঁছালো। বাস স্টেশনে এসে থামতেই তারা নেমে পড়ল।
যে লোকটা তাদের নিতে আসবে রহমত চাচা তার একটা ছবি পাঠিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সেই লোকটাকে খুঁজে পাওয়া গেল। তিনি নিজের পরিচয় দিলেন, সালহে আলী নাম। এরপর সালহে আলী আরও 1 ঘন্টা পর পাড়ি দিয়ে তাদের নিয়ে এলো একটা মহল্লায়। এত মানুষের ভিড় দেখে অরুণিকার খুব আনন্দ লাগছিল। সে উৎসুক দৃষ্টিতে এদিক ওইদিক তাকাতে লাগলো। মহল্লায় ভ্যান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ফেরিওয়ালা। অরুণিকা খেলনার ভ্যান গাড়ি দেখে বলল, আমি ওটা নেব। আরাফ অরুণিকার কথা না শুনেই হাঁটতে লাগলো। এখন তারা কোথায় যাচ্ছে সেটাই তাদের ভাবনার বিষয়। এটা ওটা নেওয়ার মতো টাকাও তো তাদের নেই। অনেকক্ষণ হাঁটার পর মহল্লার শেষ দিকের একটা গলিতে ঢুকে পড়লেন ভদ্রলোক, আর তাদের নিয়ে এলেন একটি সেমি পাকা বাড়িতে। ঘরে ঢুকতেই ছোট্ট একটা বারান্দা, ভেতরে বড় একটা রুম, তার সাথে লাগানো একটা মাত্র ওয়াশরুম, আর ঘরের মধ্যেই রান্নাঘর। যদিও ঘর পরিষ্কার থাকায় কিছুটা স্বস্তি লাগছে, তবু এতটুকু একটা ঘরে 6 জন একসাথে কিভাবে থাকবে? সালহে আলী ঘরের চাবি বুঝিয়ে দিয়ে বললেন, আমি পাশের ঘরে আমার বউ বাচ্চা নিয়ে থাকি। এখন তোমরা বিশ্রাম করো, আমি পরে আসব। সালহে আলী চলে যেতেই তারা ঘরটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরে একটা মাত্র ফ্যান, তবে 2টা লাইটের ব্যবস্থা আছে। একপাশে টেবিল ফ্যানও রাখা আছে, 2 পাশে 2টো খাট বিছানো আছে, আর তাতে পরিচ্ছন্ন কাঁথা বালিশও রাখা আছে। একপাশে খাটের সাথে লাগানো একটা টেবিল, সেই টেবিলে রান্নার জিনিসপত্র সাজানো আছে। অন্য পাশে গ্যাসের চুলা। এদিকে ওয়াশরুমেও সব কিছু ঠিকঠাকই আছে। অন্তত আগের ঘরটি থেকে এটা একটু উপযুক্ত। এবার 6 জনই ব্যাগপত্র মেঝেতে ফেলে 2টো খাটেই 3 জন করে গাদাগাদি করে শুয়ে পড়ল। অরুণিকা তাদের দিকে তাকিয়ে বলল, আমি কোথায় ঘুমাবো? ইভান বাইরে দেখিয়ে দিয়ে বলল, সামনে একটা বারান্দা আছে, তুমি ওখানেই ঘুমাবে। অরুণিকা ইভানের কথা শুনে ধীর পায়ে সামনে গিয়ে উঁকি মেরে বারান্দা দেখে এলো। তারপর এক দৌড়ে ঘরে ঢুকে বলল, এখানে অনেক অন্ধকার, আমার ভয় লাগবে। আহনাফ বিছানা ছেড়ে উঠে বলল, আমি আর আরাফ নিচে থাকতে পারবো। ইমন হেসে বলল, বাহ কি মায়া। ইমন ইভান আর তাহমিদকে বিছানা থেকে উঠে অরুণিকাকে সেই খাটে বসিয়ে দিয়ে বলল, এটা পুরোটাই তোমার দখলে, আর পাশেরটা আমরা ভাগাভাগি করে নেব। অরুণিকা খুশি হয়ে হাত পা মেলে বিছানায় শুয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, আমি মাঝখানে থাকবো। আমার এই পাশে বাবা আর ওই পাশে মা থাকবে। অরুণিকার এমন কথায় মুহূর্তেই পরিবেশটা থমথমে হয়ে গেল। দরজার কটকট শব্দে আহনাফের ঘুম ভেঙে গেল। আড়ামোড়া ভেঙে সে বারান্দায় এসে দেখল 2 জন মহিলা তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আশেপাশে তাকিয়ে বলল, জি, কিছু বলবেন? তাদের মধ্যে একজন বললেন, আমি পাশের বাড়ির। ওই যে কাল রাত্রি আমার বর তোমাদের এই বাড়ি নিয়ে এলো, আমি তারই গিন্নি। তোমাদের সাথে দেখা করতে এসেছি। এ হলো আলে আপা। আহনাফ তালা খুলতে খুলতে বলল, সব এখনো ঘুম। সমস্যা নেই, আমরা ছোট্ট বাবনটিকে দেখতে এসেছি। সে তোমাদের বোন? জি। আহনাফ দরজা খুলতেই ইভান আর তাহমিদও উঠে চলে এলো। আলেয়া আপা বললেন, এ মা, এ তো ছেলে মানুষ, তাহলে ছোট বাবনটা কোথায় ছিল? সালহে আলীর স্ত্রী সুরাইয়া আলিয়াকে নিয়ে ঘরে ঢুকলেন। আহনাফ আর ইভান বাকিদের ঘুম থেকে উঠিয়ে দিয়ে একপাশে দাঁড়ালো। অরুণিকা হাত পা ছড়িয়ে পুরো খাট দখল করে ঘুমোচ্ছে। আলেয়া আপা মশারি উঠিয়ে অরুণিকার গালে হাত রেখে বললেন, এতটুকু একটা বাবুন অনাথ হয়ে গেল, এই বাবুনটা আমাকেই দিয়ে দাও, আমি ওকে দেখব। আহনাফ আর আরাফ একসাথে বলে উঠল, ওরুকে আমরা দেব না। কথাটি বলে দুজনই একে অপরের মুখ চাচাই করল। সুরাইয়া অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। আলেয়া আপা হেসে বললেন, আরে বাবা, আমি তো এমনিতেই বললাম, তোমাদের বোনকে আমি নিচ্ছি না বাবা। আমাকে সাহেল ভাইজান বলল ওকে একটু দেখতে, তাই এলাম। এবার সুরাইয়া বললেন, তোমাদের যিনি পাঠিয়েছেন রহমত সাহেব, উনি আমার বরের ভাই। আমার বর বাংলাদেশি, আমি কলকাতার। শুনেছি তোমাদের বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে, তোমাদের আত্মীয় স্বজনও নেই, তাই তোমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন। এখানে সবাই জানবে আমরা তোমাদের আপন চাচা চাচি। সবাইকে এটাই বলবি কিন্তু। আলে আপা আমার বাসায় কাজ করেন, উনি বাবুনকে কাজের ফাঁকে ফাঁকে দেখে যাবে। তোমরা তো কাজে বা পড়াশোনায় ব্যস্ত থাকবে, স্কুলেও যাবে।
তখন বাবুন আমাদের সাথেই থাকবে। আরও তো মেয়ে মানুষ, প্রয়োজনে আমি আসবো ওকে দেখতে। এবার আলেয়া আপা বললেন, পাশের বাড়ির মহিলার কত বছর সন্তান হয় না, এই বাবুন একবার যদি তার নজরে পড়ে। আলেয়া আপার কথা শুনেই 6 জনের মুখ শুকিয়ে গেল। আলেয়া আপা তাদের দিকে তাকিয়ে হেসে বললেন, আবার ভয় দেখিয়েছি কিন্তু। এবার ইমন হেসে বলল, এমন ভয় দেখাবেন না খালা, ওকে আমরা দেখতে পারবো। আমরা 6 জন কি এইটুকু মেয়েকে খাওয়াতে পারবো না? আমরা খেলে ও অবশ্যই খাবে, আমরা না খেলেও ও খাবে। সুরাইয়া মুখে হাসি ফুটিয়ে বললেন, বাহ, তোমরা বাবুনকে কত ভালোবাসো। দেখো, আপন বোন নয়, তবুও এত ভালোবাসছো। আর আমার 2টো ছানা আছে, সারাদিন ঝগড়াঝাটি করে বাড়িটা মাথায় তুলে রাখে। ওদের পাঠিয়ে দিব এদিকে, বাবুনের সাথে খেলবে। তা বাবুন সোনার নাম কি? আরাফ বলল। অরুণিকা চৌধুরী। হঠাৎ বারান্দার সামনে 13-14 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে বলল, ও খালা, তুমি এই ঘরে? আমি তোমার বাড়ি খুঁজতে এলাম। সুরাইয়া পেছনে ফিরে হাতের ইশারায় মেয়েটিকে ভেতরে ডাকলেন। মেয়েটি ঘরে ঢুকতেই এক নজর পুরো ঘরটি দেখে নিল। তারপর এক এক করে 6 জনের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। ইমন ইভানকে ফিসফিসিয়ে বলল, এই মেয়ে আমাদের এভাবে দেখছে কেন? ইভান দাঁতে দাঁত চেপে বলল, এত সুন্দর ছেলে আগে দেখোনি তো, তাই? ভাই, তোর সামনে আমি তো কিছুই না, একটু গরিবের মতো দাঁড়া। ইভান চোখ বড় বড় করে ইমনের দিকে তাকালো। ইমন মুখে হাসি টেনে তাহমিদের পাশে এসে দাঁড়ালো। এবার সুরাইয়া মেয়েটির সাথে তাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই হলো আমাদের মহল্লার লক্ষ্মী, আমার মেয়ে শতাব্দী। তোমাদের মুখোমুখি বাড়ির দোতলায় থাকে। ওর বাবা স্কুলের মাস্টার, সবাই মাস্টার মশাই বলেই ডাকে। শতাব্দী হেসে বলল, আর আমাকে মাস্টারের মেয়ে বলেই ডাকে। শতাব্দী অরুণিকার পাশে গিয়ে বলল, এ মেয়ে কি ওদের? শতাব্দীর কথা শুনে আরাফ ছাড়া সবাই হাঁ হয়ে গেল। তাহমিদ অবাক কণ্ঠে বলল, আমাদের মেয়ে কিভাবে সম্ভব? আরাফ বলল, ও আমাদের বোন, ছোট বোন। শতাব্দী বলল, সেটাই তো বুঝিয়েছি, আপনাদেরই তো, বাইরের কারোর তো নয়। আমি তো আর আপনাদের ওর বাবা বলছি না, ভাইই বুঝিয়েছি। কথা না বুঝলে কি আর করার? ইভান ভ্রু কুচকে শতাব্দীর দিকে তাকালো আর মনে মনে বলল, এই মেয়ে একে তো ভুলেই বলেছিল, এখন কথা ঘুরিয়ে আমাদের ভুল প্রমাণ করতে চাইছে। সুরাইয়া তাগদা দিয়ে বললেন, অরুণিকা তাহলে ঘুমাক, আমাদের পানি ধরতে হবে। আচ্ছা, তোমাদের তো বলা হয়নি, মহল্লায় সকাল আর বিকেল 2 বেলা পানি দিবে। পানি ধরতে না পারলে কিন্তু সারাদিন পানি ছাড়াই থাকতে হবে। আহনাফ বলল, ওয়াশরুমে তো কল ছিল, কিন্তু পানি আসেনি। আরে আসবে কিভাবে, ট্যাঙ্কি তো নেই। পানি বাহির থেকে নিয়ে এসো, পরে যখন ট্যাঙ্ক লাগাবে তখন আর দৌড়াদৌড়ি করতে হবে না। তোমাদের প্রয়োজন হলে এই বাড়ির মালিককেই বলতে পারো, তিনি আবার এখানে থাকেন না, ওদের বাড়ি দিল্লিতে। এখানে একটা লোক এসে টাকা পয়সা নিয়ে চলে যায়। মাসে কত টাকা দিতে হয়? তোমাদেরটা 3500 টাকা। ইমন বলল, অনেক কম। এবার শতাব্দী বলল, কম মনে হলে আরো বড় বাড়িতেই উঠতে পারতো। হ্যাঁ, বড় লোকই ভাব। শতাব্দীর এমন কথায় ইভান রেগে গেল। চোয়াল শক্ত করে সুরাইয়াকে উদ্দেশ্য করে বলল, চাচি, আপনাদের লক্ষ্মী মেয়েটা হয়তো একটু বেশিই কথা বলে। তা মাস্টারমশাই কি কখনো বলেনি বোকার একটু বেশি বকবক করে? শতাব্দী নাক টেনে বলল, দেখেছো খালা, এই লোক তোমার সামনে আমাকে বোকা বলল। তুর্য মুখ চেপে হেসে বলল, ইভান লোক। ইভান কিছু বলতে যাবে তার আগেই সুরাইয়া তাড়া দিয়ে বেরিয়ে পড়লেন। আলেয়া আপাও শতাব্দীর গালে হাত রেখে বললেন, অতিথিদের সাথে এভাবে কথা বলে না, এখন চলো। শতাব্দী যাওয়ার আগে ইভানের দিকে চোখ ছোট্ট করে তাকালেন। তাহমিদ হাত দেখিয়ে ইশারায় শতাব্দীকে বেরিয়ে যাওয়ার জন্য তাগাদা দিল। শতাব্দীও অভিমানী মুখে বেরিয়ে পড়ল। সে বেরুতেই তাহমিদ গেটের মুখে তালা লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। গ্রিলের ফাঁক দিয়ে এসে এখনও তাহমিদের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহমিদ চোখ ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুককেই দেখল তুর্য আর ইমন ইভানকে নিয়ে হাসাহাসি করছে। তুর্য কিছুক্ষণ পর পর টিটকারি দিয়ে বলছে, এই লোক মশারি তোল, যা পানি ধর।
এই লোক, যা নাস্তা বানা, খিদে পেয়েছে। ইভান রাগে ওয়াশরুম থেকে দুটো বালতি নিয়ে পানি ধরার জন্য বেরিয়ে গেল। ইভানের পিছু পিছু আরাফ আর তুজও গেল। ঘুম ভাঙতেই আহনাফের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল অরুণিকা। আহনাফ হাত ধরে অরুণিকাকে বিছানা থেকে টেনে তুলে বলল, উঠো, তোমাকে ব্রাশ করিয়ে দেব। ইমন আহনাফের কথা শুনে অবাক কণ্ঠে বলল, তুই ওকে ব্রাশ করে দিবি? অবাক লাগছে। হ্যাঁ, এখানে অবাক লাগার কি আছে? এতদিন এই কাজ তো আরাফ করত, হঠাৎ তুই? অদ্ভুত কথাবার্তা বলে মাথা খারাপ করিস না তো। আরাফ আর আমার মধ্যে পার্থক্য কি? তুই তো আবার বাচ্চা কাচ্চা পছন্দ করিস না, এখন বাচ্চা সামলানোর দায়িত্ব নিচ্ছিস, তাই বললাম। তাহমিদ মনোযোগ দিয়ে রুটি বানানোর জন্য ময়দা মাখছিল। সে বিরক্তিকর সুরে বলল, ইমন, তুই এই বিষয়টা বাড়াচ্ছিস কেন? তোর কি আর কোনো কাজ নেই? যা গিয়ে আরো কয়েকটা বালতি ভর্তি করে আন। এ বেলায় সব পানি নিয়ে আসলে আরেক বেলা আরাম করতে পারবি। ইমন বলল, পানি তো সব তৈরি লাগবে, এখন নাস্তা বানাচ্ছিস, তারপর দোয়া মোচা সব তুই করবি। তো ঘরটা কি আবর্জনার স্তূপ হবে? পরিষ্কার তো করবই। তুই আমার কাছে নাক গলাবি না। ঘরের মধ্যে যদি 1 ইঞ্চিও ময়লা হয়, তোকে আমি 3য়-বার ঘর পরিষ্কার করতে দিব। ইমন চুপচাপ বেরিয়ে পড়ল। আহনাফ অরুণিকাকে হাত মুখ ধুইয়ে দেওয়ার পর বলল, তুমি প্রতিদিন এভাবে ব্রাশ করতে পারবে? অরুণিকা মাথা নেড়ে বলল, না। তাহলে তোমাকে প্রতিদিন হাত মুখ খেয়ে ধুয়ে দেবে। অরুণিকা আঙুল দিয়ে আহনাফের দিকে ইশারা করে বলল, তুমি। তারপর দাঁত দেখিয়ে হেসে দিল। আহনাফ চোখ ছোট ছোট করে বলল, কালকে ব্রাশ করা না শিখলে ব্রাশটা মুখে ঢুকিয়ে সেলাই করে দেব। আহনাফ শীতল কণ্ঠে কথাটি বলল। তাই অরুণিকা বুঝল না এটা তার উপর বিরক্ত হয়ে বলেছে নাকি খুশি হয়ে বলেছে। সে ভাবলো হয়তো কোনো জ্ঞান দিয়েছে, তাই সে গায়েই মাখল না। সে লাফিয়ে লাফিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। গলির সামনে কয়েকটা বাচ্চা খেলছে। অরুণিকা গ্রিলের ফাঁকে পা দিয়ে ধীরে ধীরে ওপরে উঠে তাদের খেলা দেখার চেষ্টা করছে। তাদের মধ্যে একজন অরুণিকার দিকে, এই বাবু, তোমার নাম কি? অরুণিকা। আমিও খেলবো, আমাকে ওইটা দাও। বাচ্চাটির হাতে একটা লাঠিম ছিল। অরুণিকা সেটি নেওয়ার জন্যই হাতটি গ্রিলের বাইরে বের করে দিল। তখনই ইভান 2 বালতি পানি নিয়ে ধপ করে গ্রিলের দরজার সামনে রাখতেই অরুণিকা ভয়ে গ্রিল থেকে নেমে পড়ল আর দৌড়ে ভেতরে ঢুকে গেল। অরুণিকাকে দৌড়ে যেতে দেখে ইভান ভাবাচাকা খেয়ে গেল। বিড়বিড় করে বলল, আমি কি ওকে বকলাম নাকি? অদ্ভুত। আজ প্রথম তাহমিদ রুটি বানিয়েছে। দেশে রহমত চাচার দোকান থেকে সকালের নাস্তা কিনে এনেছিলেন। এখানে আসার পর সে ভাবলো যেহেতু তার রান্না বান্না করতে ভালোই লাগে, তাহলে ছোটোখাটো এসবের মাধ্যমে শুরু করা যাক। দোকান থেকে রান্না করা মুগ ডাল কিনে এনেছে তুর্য। তা দিয়েই তাদের সকালের নাস্তা শেষ। সুরাইয়া নাস্তা বানিয়ে পাঠাবে বলেছিল, কিন্তু আরাফ বারণ করে দিয়েছে। এখন তাদের স্বনির্ভর হওয়া দরকার। যখন তখন তারা আর মায়ের হাতের নাস্তা খেতে পারবে না। বাবাও তাদের শখ পূরণ করার জন্য পাশে নেই। এখন তারা নিজেরাই নিজেদের হাত ধরবে আর নিজেদের শখ পূরণ করবে। নাস্তা খাওয়ার পর সবগুলোই তাহমিদ পরিষ্কার করে ফেলল। তাকে ইভান সাহায্য করেছিল। এরপর 6 জন মিলে কাজ ভাগ করে নিল। কেউ কাপড় ধুয়ে শুকাতে দিল, কেউ ঘর পরিষ্কার করলো, কেউ সব গুছিয়ে রাখলো। এবার তারা বসে বসে দুপুরের রান্নার জন্য কী কী প্রয়োজন তা লিখতে লাগলো। রহমত চাচা সালহে আলীর কাছে তাদের খরচের টাকা পাঠাবেন। এই মাসেরটাও হয়তো পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ঝামেলা বাঁধলো যখন তারা জানলো তাদের খরচের তুলনায় তারা মাসে খুব কম টাকা পাবে। এমন হলে তো সব টাকা খাওয়া দাওয়ার পেছনেই শেষ হয়ে যাবে। তারা কি স্কুলে ভর্তি হবে না? তারা 6 জনই এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু এখন তো আর পরীক্ষা দেওয়া সম্ভব না। নতুন করে স্কুলে ভর্তি হতে হবে। তবে টাকার যা সংকট, হয়তো 4 জন পড়াশোনা করবে, বাকিরা বসে থাকবে। কিন্তু তারা তা করবে না। হয়তো সবাই পড়াশোনা করবে, নয়তো কেউই করবে না। এসব নিয়ে আলোচনা করার এক পর্যায়ে তুর্য বলে উঠল, আমার গিটারটা বাসায় ছিল, ওটা তো এখন ছাই হয়ে গেছে। ওটা সাথে থাকলে গান গেয়েও কিছু টাকা আয় করতে পারতাম। আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ কত কন্টেন্ট তৈরি করে, আর আমি এতটাও খারাপ গাই না। তখন আহনাফ আফসোস করে বলল, বাবা বাইক কিনে দিয়েছিল, ওটা হয়তো ছাই হয়ে গেছে। অরুণিকা এক পাশে বসে আরাফের ফোন দেখছিল। সে হঠাৎ আরাফের দিকে ফোনটা ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে বলল, মা কোথায়? আমি মায়ের কাছে যাব।
অরুণিকার কথা শুনে ইভান বলল, এক কথা বারবার বলতে ভালো লাগে না, বললাম তো মা অসুস্থ, সুস্থ হলে দেখা করবে। না, মা সুস্থ, আমি মায়ের কাছে যাব। আহনাফ রাগী কণ্ঠে বলল, মাল্লার কাছে চলে গেছে, আর কখন আসবে না, এখন চুপ করো। অরুণিকা আহনাফের কথা শুনে আরাফের পাশে এসে বসলো। তারপর তার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, মা আর আসবে না? আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসবে, কিন্তু যেদিন তুমি লক্ষ্মী মেয়ে হয়ে হবে সেদিন আসবে। এখন তো তুমি দুষ্টুমি করছো, তাই আগে ভালো মেয়ের মতো আমরা যা বলবো তাই শুনতে হবে। অরুণিকা মুহূর্তেই মায়ের কথা ভুলে বলল, আমাকে ওই খেলনাটা দিবে? কোন খেলনা?